আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই দ্বিতীয় খণ্ডের ৭ পর্ব। লিখেছেন ফাবিহা মম। একটু ভয়, একটু জড়তার সাথে তাকালো, ছোট ছোট পা ফেলে সামনে এগুলো। রুমের চৌকাঠ পেরিয়ে ভিতরে ঢুকতে ছোট্ট ঢোক গিলল। দরজাটা চাপাটোর জন্য হাত বাড়িয়ে ঠেলল। আস্তে আস্তে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। রুমের চতুর্দিকে ক্রমশ শান্ত অবস্থা। বড় বড় জানালা দিয়ে গজরানো বাতাস ঢুকছে। পর্দাগুলো হেলে দুলে লুটোপুটি খাচ্ছে। শাড়ির শেষ প্রান্তে খুঁট পাকাচ্ছে মেহিনুর। কাচুমাচু ভঙ্গিতে বারান্দার দিকে চেয়ে আছে। দুপুরের পর সামনে যায়নি সে। খাবারের টেবিলে বসে থাকলেও মাহাতিমের তখন ব্যস্ত ছিল। বাইরে থেকে আসার পর মাহাতিম বেশ চিন্তিত। কী নিয়ে গবেষণায় করছে মেহিনুর জানে না। একটু পরপর নোমানের সাথে কথা বলছে, তাও কর্কশ কণ্ঠে ধমকের সাথে চেঁচাচ্ছে। নোমানের অবস্থা এখন কতটা নাজেহাল সেটাই চিন্তা করছে মেহিনুর। এক একটা রামধমক খেয়ে চুপসে যাচ্ছে নোমান। বেচারার জন্য মায়া হলো ওর। মাহাতিমকে আটকানোর পন্থা জানা থাকলে সুবিধে হতো। মেহিনুর নিজেই যেখানে বেকুব বনে আছে। কেন ওর হাত দুটো ছুটিয়ে মাহাতিম ইগনোর করলো? কেন ওয়াশরুমের দরজাটা বিকট শব্দে করে লাগালো? খাবারের টেবিল অপেক্ষা করে পরও কেন এলো না? মেহিনুর অবশ্য জানে না বারান্দা থেকে উচ্চকণ্ঠে হুঙ্কার ভেসে আসছে। কণ্ঠের ঔদ্ধত্য দেখে সাহস পাচ্ছে না সে। যদি মাহাতিম চটে যায়, যদি বিরক্ত হয়ে ক্ষোভ দেখায়। কিন্তু কেন রাগ করবে মাহাতিম? মেহিনুর তো এমন কোনো দোষ করেনি যার জন্য ভয় পাওয়া লাগবে। বাইরে পড়ন্ত বিকেল। বারান্দাটা খোলামেলা। রেলিংয়ের কাছে দাঁড়ালে শান্তি লাগে। দূর থেকে দেখা যায় শহর। দূরে যানবাহন চলছে। এখান থেকে সেটা পিঁপড়ার মতো লাগে। আকাশে তাকালে প্রাণ জুড়িয়ে যায়। সূর্যাস্তের দৃশ্যটা কি চমৎকার! কোনো উপমা দিয়ে ব্যাখ্যা করা মুশকিল। মেহিনুর পা বাড়িয়ে বারান্দায় ঢুকলো। মুখটা ফেরালো ডান দিকে, যেদিকে মাহাতিম ফোনে কথা বলছে। পুরুষ্ট পিঠটা ওর দিকে ফেরানো, ডান হাতে ধরা ফোন। বসে আছে ঝুলন্ত কাউচে। গায়ে কালো স্ট্রিপের অফ হোয়াইট শার্ট। শার্টের বোতাম বোধহয় লাগায়নি। পেছন থেকে শার্টের দুপাশটা হাওয়ায় থেমে থেমে উড়ছে। তাড়াহুড়োর জন্য স্লিপ দুটো ফোল্ড করেনি। মেহিনুর সেদিকে বারবার দৃষ্টি রেখে পা চালিয়ে দিল। দুটো হাত পেটের কাছে মুচলেকা করছে সে। জড়সড় চোখ দুটোতে অপ্রস্তুত ভয়ে। বাপাস থেকে টাটকা হাওয়া ছুটে আসছে। ডান দিকে রুমটার আয়তাকার জানালা। মেহিনুর এগোতে এগোতে কাউচের ঠিক পেছন এসে থামল। বুক ভর্তি দম নিয়ে মিহি গলায় কাশল। ধমকের শেষ মুহূর্তে আটকে গেল মাহাতিম। শব্দটা তার কানে পৌঁছেছে। কানে ফোন ধরা অবস্থায় ফ্লোরে পা ঠুকে পাক দিয়ে ঘুরল। মেহিনুরের দিকে চড়া দৃষ্টি ফেলে উত্তরের জন্য তাকালো। মেহিনুর আমতা আমতা করে সরল গলায় বলল, বেলা 4টা বাজে, খাবেন না? মাহাতিমের চোখ দুটো ডানে বামে ঘোরালো। বুঝাই যাচ্ছে কিছু একটা ভাবছে। কয়েক মুহূর্ত চুপ থেকে চোখ দুটো স্থির করল সে। মেহিনুরের দিকে চোখ ফেলে স্বীকৃতি গলায় বলল, আনো, তবে আমি বেশি খাবো না। দু চোখে মুচকি হাসলো মেহিনুর। পেটের কাছে হাত দুটো স্বাভাবিক হলো তার। খাবারের জন্য চটপট ভঙ্গিতে ছুটে গেল সে। ফিরে এলো কাচের প্লেট নিয়ে। ডান হাতে প্লেট, বা হাতে পানির বোতল নিয়ে কাউচের সামনে বসলো। মাহাতিম তখনও কথার জরিপে ব্যস্ত। মেহিনুর যখন পায়ের কাছে ফ্লোরে বসে পড়ল, তখন নিচে বসার জন্য ঘোরতর আপত্তি জানালো মাহাতিম। উঠে এসে পাশে বসার জন্য বাক্য ব্যয় করল, কিন্তু শুনল না মেহিনুর। ঠোঁটের কাছে আঙ্গুল রেখে চুপ করতে বলল। মাহাতিম অবাক। কান থেকে ফোনটা বন্ধ করে মেহিনুরের দিকে তাকালো। তার প্রতিটি কথাকে পরাস্ত করে আপন মনে ভাত মাখাচ্ছে মেহিনুর। ঝাল ঝাল বাদাম ভর্তার সাথে ভাত মাখিয়ে লোকমা তুলে ধরল। বাড়িয়ে দেওয়া লোকমার দিকে এক পলক তাকালো মাহাতিম। পুনরায় মেহিনুরের দিকে দৃষ্টি রেখে সেটা মুখে পুরে নিল। এই ছোট্ট ছোট আচরণগুলো মায়ের কথা ভাবাচ্ছে। ছোটবেলায় স্কুল থেকে ফিরলে মা এভাবেই খাইয়ে দিত। মাহাতিম বসতো বিছানায়, মা বসতো মেঝেতে। পাশে বসার জন্য মাহাতিম যখন রাগারাগি করতো, তখন এভাবেই ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করাতো সে। আজ মাহাতিম বড় হয়ে গেছে, মা হয়েছে বৃদ্ধ। শৈশবের স্মৃতিগুলো এখন অতীতকাল। পুরোনো দিনগুলো ঠিক স্বর্গীয় সুখ। হাতছানি দিয়ে সেই যুগটা চলে গেছে। আজ বড়বেলায় কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই। ছোটবেলার মতো শাসন নেই। ধীরে ধীরে বড় হতে গিয়ে সব কিছু বদলে গেছে। একসময় মাকে জড়িয়ে ধরা যেত, কোনো বাছবিচার ছিল না। আর এখন দু হাত মিলে ধরতে গেলে কিছু ভাবতে হয়।
সে আজ বড় হয়ে গেছে, আগের মতো ছোট নেই। আজ মা কত দূরে আছে, কত দিন দেখা হয়নি। আগে তো মায়ের আঁচল ছাড়া চলতো না, আর এখন আনমনে লোকমাটা গিলতেই ঠোঁটের কাছে দ্বিতীয় লোকমার আবির্ভাব হলো। একটু স্লান হাসলো মাহাতিম, লোকমার দিকে তাকিয়ে শূন্য গলায় বলল, একসময় বড় হবার জন্য ছটপট করতাম, আজ আমি মুক্ত স্বাধীন। আজ পুরনো দিনগুলোর কথা মনে পড়ে। লোকমাটা ধীরে ধীরে নামিয়ে ফেলল মেহিনুর। প্লেটটা কোলের উপর রেখে মাহাতিমের উরুতে হাত রাখল সে। তার মনটা স্বস্তি পাচ্ছে না। ইদানিং মাহাতিমের কথাগুলোর ভেতর এমন শুকনো কিছু লুকানো থাকে যেটা ভয় ধরিয়ে দেয়। মেহিনুর নিজেকে শান্ত রেখে নম্রভাবে বলল, সবাই চায় শাসনের বেড়াজাল ছিঁড়ে উড়াল দিতে, কিন্তু শাসনগুলো যে বড়দের আদর ছিল সেটা অবশ্য বোঝা যায়নি। বড়রা আমাদের বুঝতে দেয়নি। ছোটবেলায় সব ব্যথা কথা মুখ ফুটে বলা যেত, বড়বেলায় সেটা মুখ বুজে সহ্য করতে হয়। দাড়িপাল্লা দেখেছ না? দুটো পাল্লা সমান সমান করার জন্য একটায় বাটখারা, অন্যটায় সামগ্রী রাখা হয়। যদি কোনোভাবে গরমিল হয় তাহলে কিন্তু উঁচু নিচু হয়ে যায়। আপনার অবস্থাটা এখন ভারী পাল্লার মতো। আপনি কথার পাহাড় নিয়ে এত মশগুল থাকছেন যে আমাদের সম্পর্কের মধ্যে উঁচু নিচু অবস্থা হয়ে যাচ্ছে। এই যে আপনি কথা চেপে সহ্য করছেন, সেটা কি ঠিক? আপনার চেহারায় স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি মুশড়ে পড়ছেন। আপনার সহকারীকে যেভাবে ধমকাচ্ছেন, এই বেচারা তো ভয়েই নাকাল হচ্ছে। শুনুন, খাওয়ার সময় কখনো মিথ্যে বলা যায় না, সত্য বলা নিয়ম। যেই দক্ষতার সাথে সবটা চেপে যাচ্ছেন, সেই দক্ষতার সাথে আমাকে খুলে বলুন। মাহাতি মুগ্ধ চোখে তাকিয়ে আছে, তার ঠোঁটে মুখে তৃপ্তির ঝিলিক। ডান হাত উঠিয়ে স্নেহার্দ মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিল। স্ত্রী হিসেবে এমন সৎ নারীকে পেয়ে গর্বে বুকটা জড়িয়ে গেল। মনটা ভীষণ আপ্লুত হলো তার। এমন নিবিড় আবেদন ফিরিয়ে দেওয়া যায় না। মাথায় হাত বুলিয়ে স্বচ্ছ কণ্ঠে বলল, সমুদ্র কিছু নিলে তা একসময় ফিরিয়ে দেয়। যেই সমুদ্রের বুকে মাহাদির দম গেল, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। ওকে খুন করা হয়েছে। হয়তো বাঁচার জন্য অনেক ছটফট করেছে, কিন্তু মাহাদি পারেনি। মাহাদি নির্লিপ্তভাবে হাত বুলিয়ে দিচ্ছে। তার কাতর দৃষ্টি এখন আকাশের দিকে। কথাগুলো বলার পর মেহিনুরের দিকে তাকায়নি। ওই দুঃখী দুঃখী চোখে তাকাতে পারবে না। আপন কারোর দুঃখ দেখা খুব মুশকিল। উপর দিয়ে স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু ভেতরে পুড়ে যাচ্ছে সব। মাহাতিমের মনে হলো এই নিয়মটা শুধু সরল মানুষের জন্য খাটে। তারা আপনজনের দুঃখ নিতে পারে না। যদি মেহিনুর সামনে না থাকতো তবে তার চোখ দিয়েও দুফোঁটা অশ্রু ঝরত। কিন্তু সে স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এরকম ঘটনা যেন অহরহ ঘটে। কানে একবার নাক টানার শব্দ পেল, তবুও সেদিকে দৃষ্টি দিল না। এরপর দ্বিতীয় যেই শব্দটা পেল সেটা শোনার সাথে সাথে মুখ নামালো সে। খাওয়াটা শেষ করুন, খাবার নষ্ট করবেন না। মাহাতিম কোনো আপত্তি করল না। চুপচাপ ছোট ছোট হাতের লোকমাগুলো নীরবে খেয়ে নিল। মেহিনুরের চোখ মুখ বড্ড লাল। নাক টানার শব্দ হলেও ফিসফিস জাতীয় আওয়াজ নেই। চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছে। মুখ একদম স্বাভাবিক, যেন খাইয়ে দেওয়ার মুখ্য কর্ম। অন্যদিকে হুঁশ জ্ঞান নেই। এরকম মুহূর্তের জন্য বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুর কথাটি লিখেছিল, যারা শান্ত রূপে সহ্য করে তারা গভীরতর রূপে আহত হয়। জীবনের প্রতিটি ক্ষণ এখন বাঁক নিচ্ছে, মোড় নিচ্ছে অজানা পথের দিকে। সেই পথের দিশা কোথায় ঠেকছে কেউ জানে না। মেহিনুর কথাগুলো মেনে নিয়েছে। সে এখন শান্ত। মাহাদিমকে পাল্টা প্রশ্ন করেনি। রান্নাঘরে এঁটো প্লেটটা রাখতে গিয়ে চোখ থেকে টলটল করে অশ্রু পড়েছিল। মুখ চেপে শব্দটা আটকে নিয়েছে সে। তার যতটা যন্ত্রণা হচ্ছে, এর চেয়ে কঠিন যন্ত্রণা মাহাতিমের হচ্ছে। এই নির্মম সত্যটা জানার পর উনি নিশ্চয়ই থেমে নেই। ফোনের পর ফোন করাটা স্বাভাবিক। মেহিনুর যদিও খুনির ব্যাপারে শক্ত কিছু জানে না, কিন্তু খুনটা কে করতে পারে সেটা সে আজ করেছে। এবার হচ্ছে দেখার পালা। মেহিনুর চোখের পানি মুছে নিজেকে স্থির করলো। কী কারণে মাহাদি করুণ দশা হলো জানতে চায় সে। তথাকথিত কী কারণে পেছনে লেগেছে? এটা কি প্রতিহিংসা না অর্থের লোভ? কী কারণে চাল ফেলেছে খুনিপক্ষ? মেহিনুর ক্যালেন্ডারের পাতায় গোল মার্ক করল। আজ ফেব্রুয়ারির 18 তারিখ। আসন্ন পরীক্ষার জন্য সময় নেই। বর্তমানে মাধ্যমিকের পরীক্ষা চলছে। এরপর শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মনটা শক্ত করল মেহিনুর। তাকিয়ে রইল ক্যালেন্ডারের দিকে। ঠিক তখনই বেজে উঠল মোবাইল ফোন।
ধ্যান ভাঙল ওর। মাথা ঘুরিয়ে বিছানার দিকে চাইতেই সেদিকে বরাবর চলে গেল। ফোনটা তুলে দেখলো শাহনাজ দিয়েছে। মাহাতিম এখন ঘরে নেই, সে গিয়েছে জরুরি কাজে, ফিরতে কিছুটা দেরি হবে। সঙ্গে এটাও জানিয়েছে মেহিনুর কথাটা শোনার পর একটা মাত্র প্রশ্ন করেছে, সঙ্গে ভারী জিনিসটা নিয়েছেন? দরজাটা খুলে মাথা ঘোরায় মাহাতিম। মেহিনুরের দিকে তাকিয়ে আলতো করে হাসে। জুতা পার ডান পাটা ঠক ঠক করে ফ্লোরে ঢোকে। ইঙ্গিতটা শান্তভাবে ছুঁড়ে নবমোচড়ে বেরিয়ে যায়। সদর দরজাটা নিচ থেকে লেগে যায়। শাহনাজের কলটা রিসিভ করে মেহিনুর প্রথম শব্দটা সেই বলল, আসসালামু আলাইকুম বুবু, কেমন আছো? তুই কি আগের মতো? ওয়ালাইকুম আসসালাম, আছি কোনো রকম। এখন তো হাঁটাচলা করতে পারি না রে, পেটের বাবুটা এত যন্ত্রণা দেয় যে কি বলবো। রাতে ঘুমাতে পারি না। তোর কথা বল, তুই কেমন আছিস? ওখানে সব ঠিক আছে তো? মেহিনুর যথাসম্ভব প্রফুল্ল কণ্ঠে বলল, শান্তিতে আছি বুবু, এখানে কোনো সমস্যা নেই। শুধু একটা ব্যাপারে খারাপ লাগে, উনি যখন বাইরে যান তখন খালি বাড়িতে থাকা যায় না। যেদিকে তাকাই শুধু ভয় ভয় লাগে, গা ছমছম করে, ভালো লাগে না। ফিক করে হেসে ফেলল শাহনাজ। হালকা টিটকারি মেরে বলল, কিরে, বিয়ে তো আমার আগে করলি, এখনো আদর ফাদর আদায় করলি না? কথা শুনে মেহিনুর চোখ বড় বড় করে হাঁ করল। কি তাজ্জব কথা, বুবু এসব কি বলছে? মেহিনুর সঙ্গে সঙ্গে কপট রাগ দেখিয়ে বলল, ছি ছি, কিসব বলছো বুবু? তুমি দেখছি লজ্জার শরম ধুয়ে ফেলেছ। শাহনাজ হো হো করে হাসতেই বলল, ওমা, তুই লজ্জা পাচ্ছিস? তোর কি এখন লজ্জা পাওয়ার বয়স আছে? সেই যে মাহাতিম ভাইয়াকে চিনলি, এরপর থেকে তো তার কাছেই লুকাস। বাড়ির ঘটনাও দু একটা শুনলাম। মরিচ পুড়িয়ে কি জঘন্য শিক্ষা দিলি? আবার বলে রান্নাঘরে খুচুর খুচুর করেছিস। ডিফেন্সের ব্যাটাররা সারা বছর দূরে থাকে তো, ওদের মনে প্রেম বেশি। তার উপর কোমলমতি বউ। আহারে, তুই জিতে গেছিস রে মেহিনুর, তুই জিতে গেছিস। রাগে কঠিন হতেই হেসে দিল মেহিনুর। ডান হাতে কপাল চাপড়ে চোখ বুজে ফেলল। ওপাশ থেকে শাহনাজ বকবক করে যাচ্ছে, এপাশ থেকে মেহিনুর সব শুনে হাসছে। হঠাৎ সদর দরজায় ঠকঠক শব্দ হলো। মেহিনুর হাসি থামিয়ে কৌতূহল চোখে রুমের বাইরে তাকালো। শব্দটা বাইরে থেকেই আসছে। আবারও ঠকঠক শব্দটা দরজায় আঘাত দিল। এবার স্পষ্ট শুনছে মেহিনুর। চট করে বসা থেকে উঠে দাঁড়ালো। শাহনাজকে এখনো কথা বলে যাচ্ছে, সেদিকে মনোযোগ নেই মেহিনুরের। সে এখন দরজার দিকে চেয়ে আছে। কানে ফোন আটা অবস্থায় নিচু সুরে বলল, কলটা কাটো বুবু, কে যেন এসেছে, দরজায় খটখট করছে। চকিতে থেমে গেল শাহনাজ। তৎক্ষণাৎ সাবধানী গলায় বলল, এই, ভাইয়া কি দারোয়ান রেখে যায়নি? তুই ফট করে দরজা খুলিস না, আগে দাঁড়া, কে সেটা জিজ্ঞেস কর। মেহিনুর স্থির চোখে দরজার দিকে এগোচ্ছে। আর কয়েক কদম দূরে আছে দরজাটা। শাহনাজের চাপা উদ্বেগের কণ্ঠ শুনে মেহিনুর ওকে শান্ত করল। রয়সয়ে বলল, চিন্তা করো বাবু, উনি শুধু দারোয়ান না, গার্ডও লাগিয়েছে। বাড়ির সামনে দুটো, পেছনে দুটো, মোটমাট 4টা লোক রাইফেল হাতে পাহারা দেয়। শাহনাজ তবুও শান্ত নেই। বিপদ কখনো বলে কয়ে আসে না। মেহিনুর এখন একা আছে, যদি কিছু হয়ে যায়। শাহনাজ প্রচণ্ড ভয় নিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই মেহিনুরের গলা ভেসে এলো, কিন্তু কথাটা যেন ওকে না, অন্য কাউকে বলল। কলটা এখনো কাটেনি, সবটা শুনতে চায় শাহনাজ। আবারও পেটের পিড়িটা বাড়ছে। ব্যথায় কপাল কুঁচকালো সে। বা হাতে ফুলা পেটটা বুলাতে বুলাতে ঠোঁট কামড়ে রইল। এখনও ডান কানে ফোন চেপে আছে। মেহিনুর যেন বলল, চিঠি? এই চিঠি কে পাঠালো? এখন কি চিঠির যুগ? আমার কোনো আত্মীয় তো চিঠি লেখে না। এটা কোথায় পেলেন মাসুদ ভাই? শাহনাজ চুপ করে শোনার চেষ্টায় আছে। ওপাশ থেকে একটা মোটা কণ্ঠ শুনতে পেল, এটা ফেলে দিবেন না ম্যাম, এটা রেখে দিন। এটা আপনার জন্য না, এটা আনসারি স্যারের জন্য। এখানে কিছু কাগজ আছে, যেটা এসেছে বনানী থেকে। বাড়ির নাম স্বপ্নমহল। আপনি বাইরে বেরোবেন না, দরকার পড়লে আমাদের ডাক দিবেন। প্রচণ্ড ভয় পাচ্ছে মেহিনুর। কোত্থেকে এসেছে, কে দেখেছে, এই ধরনের কার্যকলাপ ভয় ধরিয়ে দিচ্ছে। এত গুপ্তভাবে কাজ কেন? কিসের প্রয়োজন এটা? মেহিনুর এলোমেলো চিন্তায় অপেক্ষা করতে বসলো। ঘড়িতে এখন বিকেল 5টা। ডান হাতে তামাটে রঙের খাম, উপরে বড় বড় বন্ড হরফে এম আনসারি লেখা। লেখাটা বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে মেহিনুর মোবাইলের দিকে তাকালো। একদম দেরি না করে বডিগার্ড মাসুদকে ফোন করলো। কলের টিউন যেতেই ঢোক গিলল মেহিনুর। সময়ক্ষেপণ না করে রিসিভ হলো কলটা। ম্যাম, কোনো প্রয়োজন? ভেতরে আসবো?
মেহিনুর হুলস্থুল ভঙ্গিতে জবাব দিল, আসতে হবে না, আপনি শুধু বলুন চিঠিটা আমি খুলতে পারবো কিনা। আপনার স্যার এখনো আসেননি, চিঠিটা আমার কাছে গুরুত্বপূর্ণ লাগছে। মাসুদ একটু ভেবে হালকা গলায় বলল, জি ম্যাম, স্যারের অনুপস্থিতিতে আপনি ওনার কাজে হস্তক্ষেপ করতে পারবেন। এই ধরনের অর্ডার আমরা পেয়েছি, এতে সমস্যা নেই, আপনি চিঠি খুলুন। মেহিনুর খুব শান্ত মনে খামের মুখটা ছিঁড়ল, খামটা কোলের উপর উপর করতেই ভাঁজকৃত চিঠিটা বেরোলো। বুকটা দূর দূর করছে। চিঠির পাতায় হুমকি স্বরূপ কিছু পাঠালো। কোনো ভয়ে ভয়ে সন্ত্রাসী সতর্কতা পাঠিয়েছে। খুনের জন্য আগাম বার্তা পাঠালেও আশ্চর্য হবে না সে। মাহাতিমের কর্মকাণ্ডের পেছনে শত্রু থাকাটা স্বাভাবিক ও শক্ত। মেহিনুর দু হাতে চিঠিটা মেলে চোখের সামনে ধরল। স্পষ্ট ভাষায় সেখানে লেখা, আনসারি। খবর পেলাম আপনি কোয়ার্টারে উঠেছেন, রাস্তায় অ্যাটাকের শিকার হয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন। ভাবিকে আমার সালাম, আপনার সাথে দেখা করাটা খুব জরুরি। আপনি খুব বাজেভাবে ফেঁসে যাচ্ছেন ব্রাদার। কেসটার তদন্ত করতে গেলে বিপদ, কেঁচো খুঁড়তে গিয়ে সাপের মুখোমুখি হবেন। আমি কিছু ইনফো পেয়েছি যেটা শোনা খুব দরকার। আপনি আগামী সোমবার রাত 11:15টায় মালিবাগের কাছে দেখা করবেন। গাড়ির রং নেভি ব্লু, শেষ 4 সংখ্যা 8306। পুনশ্চ আমি ওয়াসিফ পূর্ব থাকতে আপনার বিপদ হতে দেব না ব্রাদার। যতক্ষণ আমি বেঁচে আছি আপনার চারপাশ থেকে সব ধরনের বিপদ তুলে নেব। আমার মানুষ অলরেডি চতুর্পাশে ছড়িয়ে গেছে, যে কোনো সময় রণক্ষেত্রের বাজ পড়বে। আপনি তৈরি থাকুন। একসময় আপনি যে হেল্পটা করেছিলেন আমি ভুলিনি আনসারি সাহেব। আমার বিপদের বেলায় আপনার নিঃস্বার্থ অবদানটা কোনোদিন ভুলব না। অমৃত আপনার প্রতি সম্মান থাকবে। আজ আপনার জন্য কিছু করার সুযোগ এলে আমি জানপ্রাণ এক করে প্রতিদান দেব। আপনার দুঃসময় নিজেকে গুটিয়ে রাখতে পারবো না, সরি। কিছু দুর্নীতিবাজ দুষ্ট লোকদের জন্য পিছু হটবেন না। আমার আকুল অনুরোধ। আমার হাত অন্যায়কারীর বেঁধে দিয়েছিল বলে সেদিন কিছু করতে পারিনি। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে জোচচ্ছের দলটা সেদিন হেসেছিল। কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারেনি। আমার কাছে মানুষ আমাকে ক্ষতি করে গেছে। সৎভাবে থাকাটা কত কষ্টের আমি বুঝি। আপনি স্বতন্ত্র, মুক্ত, স্বাধীন চেতনা মানুষ। আপনার কাছে চমৎকার বল বুদ্ধির ক্ষমতা আছে। আপনি যদি আমার মতো বন্দি মানুষকে বের করার ক্ষমতা রাখেন, সেখানে আপনি সুউচ্চ চিন্তাভাবনা রেখেছেন নিশ্চয়ই। ভাবির প্রতি সতর্ক থাকবেন। মানুষকে দুর্বল দিক জানাতে নেই, সুযোগ মোতাবেক আঘাত করতে দেরি করে না। ওয়াসিফ পূর্ব, স্বপ্নমহল, ঢাকা। বিস্ময় তাকে আছে মেহিনুর, চক্ষু কঠোর স্থির। এক নাগাড়ে চিঠিটা পড়েই স্তব্ধ হয়ে গেছে। মাথার উপর ফুল স্পিডে ভ্যান ঘুরছে, তবুও সারা মুখে ঘেমে আছে ওর। নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। মোর ভঙ্গিতে চিঠিটা নামিয়ে ভয়ার্ত কণ্ঠে, আল্লাহ রহম করো বলল। এত কিছু কোনো দিন ভাবিনি সে, এত গৃঢ়তার সাথে মাথা ঘামায়নি। আজ তার মাথাটা বড্ড এলোমেলো হয়ে গেছে। জীবনের গতিধারা কত সরল ভাবি, অথচ আদৌ সেটা সরল নয় বলে আমরা সাদামাটা গল্প খুঁজি। কোথায় একটু আনন্দের উৎস পাবো সেদিকে আকৃষ্ট হই। আজ মাহাতিমের প্রতি মন দুর্বল হচ্ছে। অদ্ভুত কারণে তার প্রতি করুণায় উদর হচ্ছে। একটু একটু করে অসহায় অনুভূতিটা বাড়ছে যেন। বেপরোয়া ভঙ্গিতে চলা শক্ত মানুষটা সবার কাছে যেমনই হোক, তার কাছে নরম সুলভ মানুষ। তার কাছে একটি সবুজ পাতার মতো মনোরম কেউ। ঠোঁটজোড়ার সরল হাসিটা যখন দেয়, তখন মনে হয় বাতাসে দুলতে থাকা নব্য ফুলের মতো স্নিগ্ধ। সেখানে কোনো মিথ্যে নেই, কৃত্রিমতা ছোঁয়া নেই, অভিনয়ের লেশ নেই। সে যেন নিজের সরল মূর্তিটা মেহিনুরের কাছে সঁপে দেয়। আপ্রাণ সুরে বলে, আমাকে পরম আহ্লাদে যত্ন করো, দিন শেষ আমি তোমারই হব। চোখ দুটো বন্ধ করল মেহিনুর। মনের ভেতর ভয় সংশয় কুণ্ডুলি পাক খাচ্ছে। গোটা সূর্যটা অস্ত্র গেল। দিনের শেষ আলোটা নিভে অন্ধকারে হলো। আকাশে ছড়িয়ে পড়ল বেগুনি রঙের আভা। নীরেব ফেরা পাকপাকালি দল বেঁধে ফিরছে। তারও ইচ্ছে হয় সব তল্লিতল্পা গুছিয়ে বাড়ি ফিরতে, কিন্তু ডিউটির জন্য সম্ভব হয় না। মাহাতিম নীরবে আকাশ থেকে দৃষ্টি সরিয়ে সামনের দিকে চাইল। পাকা রাস্তার দুধারে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। বর্তমানে ড্রাইভে আছে নোমান। মাহাতিম সর্বদা মতো পায়ের উপর পা তুলে ভাবুক স্টাইলে গাড়িতে বসে আছে। তার পুরো ব্যক্তিত্বে যেন সমুদ্র তার ছাপ। তার ধারালো দৃষ্টিটা এখন নোমানের উপর বর্তমান।
শুকনো জিনিসটার ধরতে পেরে অকাট্য গলায় বলল সে। অকারণে স্পিড তুলতে নিষেধ করেছি। লাস্ট ওয়ার্নিং নোমান। অর্ডার না মানলে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। হঠাৎ এই ধরনের নির্দেশ শুনে বিষম খেল নোমান। চোখ দুটো এক পলকের জন্য লুকিং মিররে রাখলো। পেছন থেকে রাগে মুখটা দেখে পেয়ে খাটো সুরে বলল, সরি স্যার, আর হবে না, খেয়াল রাখবো। নোমানকে শক্ত কথা বলার পর ভাবনায় ডুবেছে মাহাতিম। ডিউটি শেষ 4টার দিকে। এরপর যেতে হয়েছে আর্জেন্ট কাজে। স্বনামধন্য গোয়েন্দাতুল্য মানুষ তাসফির সাগরতে আমন্ত্রণ ছিল। সেখানে কেটে গেছে 4টি ঘন্টা। সাগরতের কাছে উপস্থিত হওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। মুখোমুখি সোফায় দুজন বসতেই মোদ্দা কথা শুরু করে। হাতের ট্রান্সপারেন্ট ফাইলটা কাচের টেবিলে রাখতেই গলা খাকারি দেয় সাগরত। প্রথম কথাটা মার্জিত সুরে বলল, মাহাদির মৃত্যুটা অ্যাক্সিডেন্ট না স্যার। মাহাতিম কথাটা শুনে গম্ভীরভাবে বলল, বুঝলাম, কিন্তু প্রমাণটা পেশ করুন। সাগরত মাথা নাড়িয়ে সম্মতিতে জানালো। ফাইলটা খুলে কিছু কাগজ এগিয়ে বলল, এই ফাইলে পোস্টমর্টম রিপোর্ট আছে। যদিও কবরস্থান লাশ থেকে শক্ত ক্লু পাওয়া না, তবে এটা নিশ্চিত ঘটনাটা পরিকল্পিত খুন ছিল। এখানে মগজাস্ত ব্যবহার হয়েছে স্যার, শক্ত ব্রান্ড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি। কোনো ছুরি, কাঁচি, পিস্তল এই ধরনের শক্ত জিনিস ইউজ করেনি। ফাইলের কাগজে চোখ বুলাচ্ছে মাহাতিম। প্রতিটি অক্ষর মন দিয়ে পড়তেই অন্যদিকে সাগরতের কথা শুনছে। সাগরত কাগজে হাইলাইট করা একটি লাইন দেখিয়ে বসল। এটা একটু খেয়াল করুন স্যার, এখানে ক্লিয়ার রেফারেন্স দেওয়া আছে। ওকে এমন কিছু খাওয়ানো হয়েছিল যেটা কিছু সময়ের জন্য ওর নার্ভ দুর্বল করে দেয়। এটার সাইড ইফেক্ট বডিতে পড়েছে। রিপোর্টের সাফ লেখা। মানেটা বুঝতেই পারছেন? ভিকটিমের দশা অনেকটা অচেতন ছিল। ওই সময় আপনাকে যাই বলা হবে আপনি চুপচাপ সেটাই করতে বাধ্য হবেন। আপনারা যেদিন সমুদ্র সৈকতে নেমেছেন সেদিনও একটা ঘাপলা হয়েছে। মৌসুম ভেদে সি বিচের কিছু জায়গায় মানুষের জন্য নিষেধাজ্ঞা থাকা। সেখানে কাউকে যেতে দেওয়া হয় না। মাহাদি সেখানে ডুবেছে। ওই জায়গাটায় স্লিপ জায়গা ছিল। ফাইলের পরের পৃষ্ঠায় একটা ম্যাপ আঁকা আছে। সেখানে দেখবেন রেড ফ্ল্যাগ দেওয়া একটা মার্ক। এটাই সেই জায়গা। এখানে কিছু লোক পাহারা থাকে, তবে মাঝে মাঝে জায়গাটা কেউ না এলে পাহারাদাররা উদাসীন হয়ে যায়। তারা অন্য কাজে ব্যস্ত হয়। আপনার স্টেটমেন্ট মোতাবেক আপনি সাঁতার কেটে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিমধ্যে থেমে যান, দেন ব্যাক করেন। স্যার, এবার আপনাকে আরও একটা তথ্য দেই। দুহাতে ফাইল থেকে চোখ তুলল মাহাতিম। সরাসরি সাগরতের দিকে তাকালো। সাগরত ডান হাতের মুঠোটা ঠোঁটের কাছে এনে হালকা কাশি দিয়ে বলল, আত্মীয় একজন ভাড়াটে খুনি। আমি সিক্রেট সোর্স থেকে জানতে পেরেছি সে লাখ টাকার বিনিময়ে কাজটা সম্পূর্ণ করেছে। এই ধরনের কর্মকাণ্ডের সাথে বহু আগে থেকেই যুক্ত। অনেককে সে টুকরো টুকরো করেছে, কিন্তু প্রশাসনের দুরবস্থার জন্য কোনোদিন শাস্তি পায়নি। ওর ফার্স্ট টার্গেট কিন্তু মাহাদি ছিল না, টার্গেটে ছিল একটা মেয়ে। আমার ধারণা আপনিও সেই টার্গেট সম্বন্ধে আগে থেকেই জানতেন। দুজোড়া বিচক্ষু দৃষ্টি একে অন্যের দিকে নিবদ্ধ। ফাইল ধরা অবস্থায় তাকিয়ে আছে মাহাতিম। সাগরতের দূরদর্শী বুদ্ধিকে বাহবা দিতে হয়। অনেক কিছুই অনুমান করেছে সে। মাহাতিম ফাইলটা বন্ধ করে নিরুদ্ধের গলায় বলল, হ্যাঁ, মেয়েটা আমার ওয়াইফ। ওকে টার্গেট করা হয় এটা জানতাম। শেষ পর্যন্ত সব আমার কন্ট্রোলে ছিল, কিন্তু কোন ফাঁকে সামান্য ভুলটা হয়ে যায় ধরতে পারিনি। মাহাদি কখন চোখের বাইরে চলে যায় ওই হিসাব মিলানো দুষ্কর। খুনের হাতে কমপক্ষে 5-7 মিনিটের মতো সময় ছিল। যা করার এইটুকু সময়ের ভেতর করেছে। সাগরত সবটা মনোযোগ দিয়ে শুনল। শার্টের বুক পকেট থেকে ভাঁজকৃত কাগজটা মাহাতিমের দিকে বাড়িয়ে বলল, আপনার মা থাইরয়েডের রোগী। এটার জন্য প্রায় ওনাকে বিদেশে যেতে হয়। আপনার বাবা যেই উইলটা করে গেছেন সেখানে আপনি সমস্যা করেছেন। এই ধরনের সমস্যাও ব্যতিক্রমভাবে দেখছি। আজীবন দেখলাম সম্পত্তির লোভে ভাইকে কত কিছু করে ফেলে, খুন করতেও দ্বিধা করে না। আর আপনি নিজের নাবালক ভাইয়ের জন্য নিজের অংশই ছেড়ে দিয়েছেন। মাহাদি কি এটা জানতো? মাহাতিম বিষণ্ণ ঠোঁটে হাসল। ভারী নিঃশ্বাস ছেড়ে করুণ হাসিতে বলল, নিজের সন্তানের মতো আদর করেছি তো, এজন্য কোনোদিন হিংসা করতে পারিনি। আমাকে ভাই বলে ডাকতো। স্কুলে গার্ডিয়ান হিসাবে আমার
পরিচয়টা বাবার আগে দিত। ওর জন্য বাবার উইলে নিজের অংশ চাইনি। যদি কখনো আমার ভেতর হিংসা ঢুকে যেত, যদি কখনো ওর অংশের প্রতি খারাপ চিন্তা ঢুকতো, তখন কি করতাম আমি? ভাইয়ে ভাইয়ে দণ্ড লেগে যেত। নিজেকে আমি ক্ষমা করতে পারতাম না। আমি তো বাবাকে ভালোবাসাটা পেয়ে গেছি, কিন্তু মাহাদি তো কোনোদিন পেল না। তাই ভাবলাম আমার অংশের বাবা যতখানি উইল জুড়াতো সেটা ওর নামে কনভার্ট করে দেই। কিন্তু কে জানতো দিন শেষে মাহাদি থাকবে না। মুখটা নিচু করলো সাগরত। কি বলে সান্ত্বনা দিবে জানে না। মাহাতিমের ফ্যাকাশে হাসিটা অনেক কিছু বোঝাচ্ছে। কতখানি দুঃখ পেলে শোকের কথাটা হাসি দিয়ে বলছে। সাগরত ফাইল কাগজের গোছাতে গোছাতে বলল, স্যার, আমরা মানুষকে মানুষ মনে করি না, মনে করি পশু। মানুষ মনে করলে ভুলেও খারাপ কথা বলতে পারতাম না, চিন্তা করতাম না 10 বার। খুন। মাহাতিম কথাগুলো শুনল কি না বোঝা গেল না। দূরে কোনো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এক অদ্ভুত হিংস্রতার সাথে বিড়বিড় করে বলল, ডু আর ডাই, কারেঙ্গে ইয়া মা মারেঙ্গে। হয় মরবো নয় মারবো, ছেড়ে দিব না কাউকে। স্যার, কোয়ার্টারে এসে গেছে। ঝটকা মেরে চোখ খুলল মাহাতিম। ভাবনার চমক ভাঙতে চারপাশে তাকালো। নোমান ড্রাইভিং সিট থেকে পিছু তাকিয়ে আছে। ডান পাশের দরজা খুলে বাইরে বেরোলো মাহাতিম। মাথা থেকে ইউনিফর্মের টুপিটা খুলতেই ভেতরে প্রবেশ করলো সে। সঙ্গে সঙ্গে কালো পোশাকের দুজন রাইফেলধারী গার্ড পা ঠুকে সেলুট করলো। সম্মতি জানালো মাহাতিম। টুপিটা বাঁ হাতে বগল দাবা করে কলিং বেল টিপে দিল। কি ব্যাপার, এখনো দরজা খুললো না? মাহাতিম আবার কলিং বেল টিপল। অপেক্ষা করলো কিছুক্ষণ, কিন্তু না, দরজা তো খুলছে না। আবারও ছাদে গিয়ে ঘুরে করছে নাকি? কি মুসিবত রে বাবা, এই রাতেও ছাদে যাওয়া লাগে? চুল ছেড়ে ঘুরতে দেখলে আজ ইচ্ছা মতো বকবে। গরমে হোয়াইট ইউনিফর্মের শার্টটা ভিজে আসছে। মাহাতিম এক্সট্রা চাবির জন্য যেই ব্যাক পকেটে হাত দিল, তখনই ভুতুড়ের কায়দায় দরজাটা খুলে গেল। তখন মাহাতিম পকেটে হাত ঢুকানো অবস্থায় খোলা দরজার দিকে তাকিয়ে আছে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ মেয়েলি সুরে গেয়ে উঠল কেউ, দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে। মাহাতিম অবাক হয়ে তাকাতেই হুট করে বাইরে চুপি দিল নীতি। একগাল হাসি দিয়ে তাকাতেই নীতির পেছন থেকে আরও দুটো মিষ্টি মুখ উকি দিল। নীতি ও ফারিনের মেয়েলি কণ্ঠটা আনন্দের সাথে গাইল, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে। মাহাতিম প্রচণ্ড খুশিতে আশ্চর্য হয়ে গেছে। আমাদের সাথে উচ্চকণ্ঠে বলল, তোরা এখানে? ওরা মাহাতিমকে কিছুই বলতে দিল না। এবার যেন তাল মিলালো সামিক সৌভিকের কণ্ঠ, মনটা যেন আজ পাখির ডানা। মাহাতিম কয়েক মিনিটের জন্য সব কিছু ভুলে গেছে। ওদের আকস্মিক আগমনে সে বাক্য হারা। সিঁড়ির ধাপে পা ফেলে উঠতেই দরজাটা পুরোপুরি খুলে গেল। হাসিতে খুশিতে তোফ ও সিয়াম একসঙ্গে সুর তুলে দিল, হারিয়ে যেতে তাই নেই তো মানা। মাহাতিম দরজা পেরিয়ে ঢুকতেই নীতি ফিসফিসানি ভঙ্গিতে ঠোঁটের কাছে হাত রেখে গাইল, চুপি 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে। মাহাতিম সরল হাসিতে প্রফুল্ল হতেই দু হাত দুদিকে মেলে দিল। সবাই একযোগে হুড়মুড় করে ঝাপটে ধরল মাহাতিমকে। চতুর্দিক থেকে ঘিরে ধরল আটটি শক্ত বন্ধন। তারা খেয়ালই করল না মাহাতিম প্রচণ্ড ঘেমে গেছে। তোয়াক্কাই করল না ওর ঘামে জবজবা ইউনিফর্ম। সবাই একে অপরকে জড়িয়ে ধরতে গিয়ে হঠাৎ নীরব হয়ে গেল। পিনপতন নীরবতায় উল্লাসিত করিডোরটা থেমে গেল। বেডরুমের কাছে মার্জা ও মেহিনুর একসঙ্গে দাঁড়িয়ে আছে। সেখান থেকে ওদের পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছে। কোনো এক অজানা কারণে সবাই মুখ লুকিয়ে কাঁদছে। নিঃশব্দে প্রতিটি চোখের অশ্রু ঝরছে। হয়তো এই গানটা সেদিনের স্মৃতি, যেদিন ওরা সমুদ্রমুখী হয়েছিল। একদিন এই গানের সমাবেশ আরও একজন যুক্ত ছিল। সেই একজনের শূন্যতা আজ সবার অশ্রুতে দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি যেন তৌফের পিঠটা কাঁপছে। তৌফের সাথে খুনসুটিটা সবচেয়ে মজবুত স্মৃতি ছিল। আবহাওয়া ভালো না, খুব খারাপ হচ্ছে। কালো আকাশটা সাপিনীর মতো হুঙ্কার দিচ্ছে। থেমে নেই বৃষ্টিপাত। চোখের সামনে একটু পরপর দিনের আলো ফুটছে। ফুলে ফেঁপে বজ্রনাদ করছে কালো আকাশ। থাই গ্লাসটা তাড়াতাড়ি টেনে দিল মেহিনুর।
বৃষ্টির প্রবল ঝাপটা ঘরে ঢুকছে এখন। একটু আগে সশব্দে ট্রান্সমিটার গিয়েছে, তার বদৌলতে সবখানে অন্ধকার। কোয়ার্টারের চতুর্দিকে ছড়িয়ে আছে ঘুটি ঘুটি অবস্থা। জানালার কাছে দাঁড়িয়ে আছে সে, হাত দুটো ভাঁজ করা বুকের কাছে। দরজার নবমুচড়ে প্রবেশ করল কেউ। শব্দটা শুনতে পেল মেহিনুর। আগত মানুষটার জন্য স্থির সুরে বলল, ডিউটি শেষ 4টায়, বাসায় ফিরেন 5টায়, আজ আসলেন 8টায়। কোথায় ছিলেন আপনি? কড়া প্রশ্নের কাছে থমকে গেল মাহাতিম। এখনো ভেজা শার্ট গায়ে, খোলার সুযোগ পায়নি, নীতিদের খপ্পরে ফ্রেশ হয়নি। দরজাটা ঠেলে দিল সে, বিব্রত চোখে জানালার দিকে চাইল। কাটকাট প্রশ্নের উত্তর শান্তভাবে দিল, একটু কাজ ছিল বাইরে, এজন্য যেতে হয়েছে। তোমার কোনো জরুরি কাজ ছিল? উত্তর শুনে জোরে নিঃশ্বাস নিল মেহিনুর। থাই গ্লাসে দৃষ্টিহীনে সন্নিগ্ধ গলায় বলল, আপনি বিয়ের আগে কি করতেন? কিছুই জানতে চাইনি, আজ জানতে চাইব, মিথ্যে বলবেন না। এই ওয়াসিফ পূর্বকে আপনাকে চিঠি দেওয়ার উদ্দেশ্য কি? আপনি এই ভদ্রলোকের সাথে যুক্ত কেন? আজ দুপুরে আপনার নামে চিঠি আসে, সেখানে ঠিকানা দেওয়া ঢাকা। বাড়ির নাম স্বপ্নমহল, ব্যক্তির নাম ওয়াসিফ পূর্ব। আপনি গুপ্তভাবে কিসের সাথে জড়িত আছেন সব শুনতে চাই আমি। সবে শার্ট খুলছিল মাহাতিম, শেষ বোতামটা খুলতে গিয়ে স্থির হলো সে। তার চোখ দুটো থমকে গেছে। অবাকের রেশটা নিয়ে চোখ তুলল সে, সোজাসুজি তাকালো মেহিনুরের দিকে। কণ্ঠে বিস্ময় ভাব ফুটিয়ে প্রসন্ন গলায় বলল, তুমি ওটা পড়েছ? ঘুরে দাঁড়ালো মেহিনুর, সরাসরি তাকালো মাহাতিমের দিকে। মাহাতিমের চোখে বিস্ময় ঢোল, ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে গেছে। মেহিনুর পা বাড়িয়ে মাহাতিমের কাছে আসলো। শার্টের শেষ বোতামটা খোলার জন্য যেই হাত বাড়ালো, অমনি বাদ সাধল মাহাতিম। হাত উঁচিয়ে থামিয়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে শক্ত গলায় বলল, আমি মাসুদ ভাইকে বলেছি, উনি বলেছেন আমি ওটা দেখতে পারবো। আপনার এরকম অর্ডার আগেই দেওয়া ছিল। তাছাড়া চিঠির ভাষাগুলো স্বাভাবিক না, ওখানে স্পষ্ট করে লেখা আপনি ওনাকে সাহায্য করেছেন। ওই ভদ্রলোক কিসের কথা বলেছে? চিঠিটা গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ শান্ত থাকা। মেহিনুরের উপর খেপা যাবে না। ও কিছুই জানে না, ভুলবশত খুলে ফেলেছে, সেটার কথা সাতপাঁচ করবে না সে। এতটুকু ভরসা ওর উপর করা যায়। সাবধানতার জন্য দরজাটা লক করলো মাহাতিম। ভেজা শার্টটা সোফার উপর ছুঁড়ে মেহিনুরের দিকে এগোলো। কণ্ঠটা খুব খাটো করে স্প্রে মেহিনুরকে বুঝিয়ে বলল, এগুলো খুব জরুরি জিনিস, অনেক তথ্য এখানে লুকিয়ে আছে। এগুলো খুলো না মেহিনুর, তোমার কাছে অনুরোধ। চিঠি এলে সেকেন্ড ড্রয়ারে রেখে দিবে। তোমাকে যা জানানো তা জানাচ্ছি, কিন্তু প্লিজ চিঠি পড়তে যেও না। অনেক সেন্সিটিভ জিনিস ওখানে লেখা থাকবে, যেগুলো আমি চাই না তুমি পড়ো। আমার ফোন মাঝে মাঝে ট্যাপ হয়, তুমি জানো, সেখান থেকে কল রেকর্ড নেওয়া হয়। এসব কে করছে পরে বলবো, আমি রিস্ক নিতে চাই না। পলিটিক্স ভালো খারাপ দুটো দিক আছে। যারা ভালো তাদের জন্য দেশ আগায়, যারা খারাপ তাদের জন্য দেশ পিছায়। এই ভালোর সাথে ওয়াসিফ পূর্ব যুক্ত ছিল। তুমি শুনলে খুব অবাক হবে। এই পূর্ব একজন সাংসদ সদস্য ছিলেন। তিনি তার পদ থেকে কিছু খারাপ মানুষের জন্য ছিটকে গেছেন। এখন তিনি পলিটিক্স করেন না, পরিবার ব্যবসা নিয়ে দূরে আছেন। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার পরিবার থেকে কিছু মানুষ বাজে পলিটিক্সে যুক্ত। তারা দল ও দেশ দুটোর নাম ডুবাচ্ছে, নিজ পার্টির নাম ভাঙিয়ে খারাপ কাজ করছে। কাজটা বহুদিন ধরে হচ্ছিল, কিন্তু কারো কাছে প্রমাণ নেই। কালাম সর্দার মারা যাওয়ার পর সেই অনৈতিক কাজ থামেনি। পাচারের কার্যক্রম এখনও চলছে। কে বা কারা মুখোশের আড়ালে আছে কেউ জানে না, কেউ কুল কিনারা ধরতে পারে না। সবার মধ্যে ভীতিকর অবস্থা তৈরি হয়। কালাম সর্দারের মতো বহু শয়তান দেশে লুকিয়ে আছে, কিন্তু তাদের চালাচ্ছে কিছু ক্ষমতাসীন মানুষ। খবরটা আমাকে খোদ পূর্ব জানায়। একটু থামলো মাহাতিম, হাতঘড়িটা খুলে টেবিলে রেখে দিল। চুপচাপ সব শুনছে মেহিনুর, নীরব শ্রোতার মতো সম্পূর্ণ মনোযোগে মাহাতিমের দিকে। মাহাতিম আলমারি থেকে কাপড় নিতে নিতে বলল, ইমেইলে এমন কিছু তথ্য ফাঁস করে যার জন্য আমি ইনভলভ হই। এই ফিন্ডের সাথে আমি যুক্ত না। আমার কাছে তথ্য থাকা মুশকিল। আমার প্রয়োজন ছিল এমন এক মানুষ যে কিনা দ্রুত ও বুদ্ধিমান।
আমি পূর্বকে একবার সাহায্য করেছিলাম। সাহায্যের বিনিময়ে শুধু এই কেস না, মাহাদের কেসও হেল্প করেছেন। দেশের নামকরা গোয়েন্দা তাসফির সাগরতের হায়ার করে দিয়েছেন, কারণ মাহাদের ঘটনা 3 বছর হয়ে গেছে। এই পুরনো কেসটার মার্ডার কেসে কনভার্ট করতে গেলে অনেক প্রমাণ দেখাতে হয়, যেটা একমাত্র সাগরত করে দিয়েছে। একটা ক্রাইম ডিপার্টমেন্ট যত আলামত সংগ্রহ করতে পারত, তার চেয়েও শুকনো ডিটেলস বিভিন্ন সোর্স থেকে এনে দিয়েছে। ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে বের করেছে বহু তথ্য। সব মিলিয়ে একটা মার্ডার কেসের তদন্ত চলছে, যেখানে সত্য উদ্ঘাটন হলে আরও 10টা সত্য বেরিয়ে পড়বে। পূর্ব আমাকে দেখা করতে বলেছে। এই চিঠিতে মেবি টাইম প্লেস সব লেখা। তো যদি তাই হয়, তাহলে এই সাক্ষাতের পর অনেক কিছুই খোলাসা হবে। বলতে গেলে আমার আলটিমেটাল কাউন্টিং শুরু, এরপর কেস ডিসমিস। আলমারিটা লাগিয়ে ফিরে এলো সে। ডান কাঁধে পোশাক ঝুলিয়ে ওর কাছে আসলো। মুখটার দিকে একটু ঝুঁকে হালকা গলায় বলল, কবে যেতে বলেছে? মেহিনুর নির্মল চোখে তাকিয়ে আছে। প্রশ্নের প্রতি ভ্রুক্ষেপ নেই। অমন অবুঝ চাহনির দিকে তাকিয়ে থাকলে মনটা আরও বিহ্বল হয়, আকৃষ্ট হয়, খুব মোহের কাছে নত হয় মাহাতিম। ছোট্ট মুখটার দিকে আরেকটু ঝুঁকল সে। মধ্যবর্তী দূরত্ব কিঞ্চিত রেখে আলতো গলায় শুধালো, আমাকে কবে যেতে বলেছে? চোখে চোখ রেখেছে মেহিনুর। এক বুক ভয়, প্রচণ্ড সংশয়, অপ্রস্তুত চিন্তায় তাকিয়ে আছে। চিঠিটা যদি কুটি কুটি করে ধ্বংস করত, যদি ওটার অস্তিত্ব নষ্ট করত, কেন জানি ভয় হচ্ছে। ওই ঠিকানায় গেলে কিছু একটা হবে। স্থান মালিবাগ, সময় রাত 11টায়, গাড়ির রং নেভি ব্লু, গাড়ির নাম্বার 8306। মেহিনুর ঢোক গিলল, নিচের শুকনো ঠোঁট ভিজিয়ে ভীত সুরে বলল, সোমবার, মালিবাগ, রাত 11:30, নেভি ব্লু গাড়ি, 8306। মাহাতিম মৃদু হাসল। ওর নাকের ডগায় নাক ছুঁয়ে বলল, কণ্ঠ কাঁপছে, ভয় পাচ্ছ? ঠোঁট কামড়ালো মেহিনুর। ভেতর থেকে কেউ যেন চিৎকার করছে, কেউ যেন বলছে, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। মেহিনুর দাঁত শক্ত করে নিজেকে সামলালো। গলা ভিজিয়ে ছোট্ট করে বলল, না ঠিক ভয় পা। তবুও কেঁপে উঠল কণ্ঠটা। আভাস দিল ভয়ের, বুঝিয়ে দিল ভয় পাচ্ছে। ভিজে উঠছে চোখ। আবারও কিছু বলতে চাইলে এক ঝটকায় ঠোঁট দুটো বন্ধ হলো। আকস্মিক কাণ্ডে দম আর আটকালো মেহিনুর। বলতে পারল না কিছু। চোখ দুটো বুজে ফেলল সে। মাহাতিম সবটুকু সান্নিধ্য দিয়ে বেকুল রূপে চুমু খেলো। মেহিনুরকে ছোট্ট হরিণের মতো বুকে টেনে নিল, অস্থিরভাবে জড়িয়ে ধরল। দুটো হাতের বেষ্টন দিয়ে চেপে ধরল ওকে। এই ছোট্ট মানুষটির প্রতি ভারী লোভ। একটু একটু করে পরমা স্ত্রীকে আগলে রাখছে সে। তার প্রতি কখনো সদয় হয়েছে, কখনো যত্ন করেছে, কখনো মাপজোক করে ভালোবেসেছে। দুনিয়াতে এত এত মেয়ের মাঝে এই মেয়েটাকেই নিজের কাছে একান্ত মনে হয়। এ যেন নিজেরই কেউ, নিজের সমুদয় প্রেম, মহব্বত, ভালোবাসা। মেহিনুর আপ্রাণভাবে জাপটে ধরল তাকে। বুকের ভেতর বন্দি থাকা ভয়টা উপড়ে ফেলতে চাইল। পাগলের মতোই হোক বা নিঃস্ব কোনো অনাথা, মেহিনুর তার শেষ অবলম্বনটুকু হারাতে চায় না। এই যে মনের ভেতর কেমন কেমন বোধ হচ্ছে, বিচলিত ভাব হচ্ছে, এসবের কোনো ব্যাখ্যা আছে? তবুও একটা খটকা ভাব সুতোয় মতো গেঁথেছে। এখনও চোখ দুটো দেখলে কেঁপে ওঠে মানুষ। রেগে গেলে প্রচণ্ড ভয় পায়। সেই গম্ভীর, রাগী, স্বল্পভাষী মানুষটার ভেতর অদ্ভুত কিছু আছে। ওই রাশভারী চেহারায় কি একটা শুকনো টান খুঁজে পায়। কেমন একটা মোহমোহ অবস্থা তৈরি হয়, সেটাই সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া মুশকিল। কথা বলতে গেলে পুরো মুখটাই শক্ত হয়ে যায়। তার কঠোর ব্যক্তিত্বের উপর আলাদা জৌলস দেখতে পায়। কথা বলতে গেলে তার কণ্ঠস্বর দীপ্ত হয়। প্রতিটি মুখ নিঃসৃত বাক্য যেন আগুনের ফলা। সামনে বসা কোনো প্রতিধ্বনি লোক যতই উঁচু পদের বিতর্কিত মানুষ হোক, সে বাধ্য হয় শ্রোতা হতে, বাধ্য হয় চুপ হতে। তার নিজস্ব যুক্তি যেমন অকাট্য, তেমনি তার চিন্তা চেতনা গভীর। গায়ের শার্ট বা ধবধবে পরিষ্কার পাঞ্জাবিটা 2 হাতে খুলে ফেললে চোখ দুটো থমকে যাবে। থমকে যাবে তার দেহের অদ্ভুত সৌন্দর্যের কাছে। চোখের কাছে স্পষ্ট হবে দেহের কিছু পুরনো দাগ। বুকের কাছে, পিঠের কাছে দেখা মিলবে কিছু নিঃসৃত চিহ্ন। আজও সেই বুকের কাছে দাগ কেটে আছে। পিঠের উপর তেসরাভাবে চিহ্ন বসে গেছে। ক্লান্ত দেহটা যখন বিছানায় নরম জমিনে ছেড়ে দেয়,
চোখ দুটো যখন আলস্যভাবে বন্ধ করে ফ্যানের ঠান্ডা হাওয়া মন প্রাণ শান্ত হতে থাকে, ঠিক তখনই কপালে নরম হাতের স্পর্শ পায়। পরম আবেশে সেই হাত জোড়া নরম কোলের মধ্যে ক্লান্ত মাথাটা তুলে নেয়। খুব যত্নের সাথে সারা মুখে শাড়ির আঁচল ছুঁয়ে ঘাম মুছে দেয়। বদ্ধ চোখ দুটোতে মমতার সাথে চুমু খায়। আজও ঠোঁট দুটোকে নম্র প্রেমের মতো আকুল ভরে ছুঁয়ে দেয়। মিহি গলায় সমিষ্ট সুরে ছোট্ট প্রশ্ন করে, এভাবে কাজ করলে সুস্থ থাকবেন? কঠিন মূর্তির চেহারাটা এক পলকে হাসি হাসি হয়ে যায়। প্রশ্নের প্রেক্ষিতে জবাব না ছুড়ে কোলটার মধ্যে মুখ ডুবিয়ে দেয়। দুটো শক্তি সামর্থ্য হাত দৃঢ়ভাবে শাড়ি পেঁচানো কোমরটা জড়িয়ে ধরে। প্রশ্নের আকাঙ্ক্ষার নাকচ করে তাচ্ছিল্যের সাথে বলে, আমি সহজে অসুস্থ হই না পূর্ণ। এই কথা তুমি ভালো করে জানো। একবার শুধু জেদের বশে অসুখ আমদানি করেছিলাম। আপের বাথটাবে বরফের সাথে গোসল, উফ, সেদিনকার টাইটানিক ফিলটা আজও ভুলবো না। এমন কথা শুনে পূর্ণতা রাগ হবার কথা, কিন্তু রাগের বদলে অট্টহাসিতে ফেটে পড়ল। বরফের সাথে গোসল দিয়ে যেই উচ্চমানের জ্বর ডেকেছিল সেটা অবশ্য ভোলার মতো না। দুটো মন দুটো আত্মা আবারও একীভূত হয়েছিল, মিলেছিল দুটো বিচ্ছিন্ন সত্তা। মধ্যকার বিচ্ছেদকে জানিয়েছিল চিরতরে ছুটি। দিনটার কথা চিন্তা করতেই শূন্য গলায় বলল, একসময় কত পাগলামি করেছি, আজ সেগুলো ভাবলে লজ্জায় মরে যাই। আমাদের ছোট্ট সংসারটা শেষমেশ হলো পূর্ব। কত সাধনার পর আমাদের জীবনটা সুন্দর হলো। আজও ভাবলে চোখ দুটো ভিজে আসে। জীবনের সেই কষ্টকর দিনগুলো ভুলতে পারি না। এক অদ্ভুত আক্ষেপ চোখ বুঝল পূর্ণতা। কোলের কাছে পূর্বের মাথাটা এখনো বুলিয়ে যাচ্ছে। নিত্যকর্মের মতো চুলের ডগায় আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে। উপভোগের হিসেবে আরাম পাচ্ছে পূর্ব। সে আরাম পাচ্ছে প্রিয়তমার ক্রোড়ে। তার ক্ষণে ক্ষণে আঙ্গুল ছোঁয়ানো স্পর্শে শান্তি পাচ্ছে। মাথা থেকে হাতটা টেনে ঠোঁটের কাছে আনলো। ছোট ছোট চুমু বসিয়ে ঠান্ডা গলায় বলল, ভুলে যাও পূর্ণ, আবারও বলছি, সব ভুলে যাও। এখন তো আমি আছি, আমার দুটো সন্তান আছে, তাদের দিকে তাকিয়ে ওই দিনগুলোর কথা ভুলে যাও। তুমি এসব ভেবে এখনো কাঁদো কেন? আমাকে কষ্ট দিচ্ছ পূর্ণ। তোমাকে আমি বারবার বলেছি এসব ভেবো না। কিছু অতীত ডিলিট অপশনের মতো মুছে ফেলতে হয়। ওসব স্মৃতি ট্রাস্ট বিনিও রাখতে নেই। পূর্ণতা মাথা নিচু করল, পূর্বের দিকে গাঢ় দৃষ্টিতে রেখে বিষাদের সুরে বলল, তুমি আমার জন্য সব ছেড়ে দিলে, ওই পাষণ্ডের কাছে ক্ষমা চেয়েছ, এটা ভাবলেই আমার বুকটা ছ্যাদ করে ওঠে। তোমার সৎ আদর্শটা ওরা চুরচুর করে দিল, কোনো মূল্যই দিল না। তুমি তো কারো ক্ষতি চাওনি, তবুও ওরা তোমাকে কতখানি গুঁড়িয়ে দিল। যেদিন তুমি ভোটে জিতলে, তোমার মুখ যেই হাসিটা ছিল, যেই উজ্জ্বল চেহারা নিয়ে তুমি বিজয়ী ভাষণ দিলে, সেদিনকার পূর্বকে আমি কোনোদিন ভুলব না। নিজের চোখের সামনে তোমাকে গড়তে দেখলাম। একদিন আমার সামনে সব শেষ হয়ে গেল। যদি সেদিন ওই লোকটা হেল্প না করতো, তুমি কি কোনোদিন সন্তানের মুখ দেখতে? পুরনো কথা উঠলে মনটা ঘুমিয়ে যায়। শুকনো ক্ষতের উপর ঘা লাগে, টনটন করে ব্যথা হয়। পূর্ণতার কথা শুনে চুপ হলো সে। কিছুক্ষণ নীরব থেকে পুনরায় শীতল কণ্ঠে বলল, নিজের প্রতি সৎ ছিলাম তো, তাই আল্লাহ রহম করেছে। না হলে যে নিষ্ঠুরতার ভেতরে ঢুকেছিলাম, সেখান থেকে লাশ আসতো। বয়সে জানো আমার আমার চেয়েও ছোট, কিন্তু মাথাটা খুব ম্যাচিওর। কি কি ভয়ঙ্কর প্রসেস অ্যাপ্লাই করেছে, মাই গড! তোমাকে তো কিছুই বলিনি। পূর্ণতা কপট রাগ দেখিয়ে বলল, তোমার এই জঘন্য স্বভাব আমার একদম পছন্দ না। পেটের ভেতর কথা লুকানো বদভ্যাস কবে যে যাবে? তোমার এইসব বাজে বাজে জিনিস আমার ছেলেটা পাচ্ছে। আমি কিন্তু এসব একদম সহ্য করব না পূর্ব। সময় থাকতে প্রণয়কে বুঝাও, ওর দেখাদেখি যদি প্রার্থীও তামাশা করে, এরপর কিন্তু 3 জনকে খেলা দেখাবো। পূর্ব ফিক করে হেসে ফেলল, খোঁটা দিয়ে বলল, ওহো, পুটলি বোচকা বেঁধে বাপের বাড়ি যাবে নাকি? যাও না। মানা করছে কে? যাবে ভালো কথা, কিন্তু পা দুটো এই বাড়িতে ফেলে যাবে। ভাঙ্গা পায়ের সাথে হাডুডু খেলবো। পূর্ণতা ভ্রুকুচকে ক্ষোভের সাথে বলল, তোমার এইসব বেআইনি প্যাচাল বাদ দাও। কথা আগালো না আর। বেজে উঠল ফোন। কলটা খুব গুরুত্বপূর্ণ। পূর্ব চুপ করে আছে। কেটে যাওয়ার শেষ মুহূর্তে কলটা রিসিভ করলো। ফোনটা কানে চেপে কর্তৃত্বের সাথে বলল, ওয়াসিফ পূর্ব বলছি, বলুন।
কলার ব্যক্তি আর কেউ না, সেটা পূর্বের লোক। প্রাইভেট নাম্বার থেকে কল দিয়েছে সে। গোপনীয় কথাটা জানাতে উদ্বেগের সাথে বলল, TEXT। এরপরই কলটা কেটে দিল। TEXT মানে টেক্সট, অর্থাৎ মেসেজ আসবে। পূর্ণতা ইচ্ছে করে প্রাইভেসির জন্য সরে গেল, বেরিয়ে গেল রুম থেকে। পূর্ব এবার নিরিবিলি কাজ সারতে পারবে। কিছুক্ষণ অপেক্ষা করতেই কাঙ্ক্ষিত টিউন বাজলো এবং সেখানে ক্লিক করতেই টেক্সট শো করলো। ডান থেকে বামে চোখ ঘোরাচ্ছে পূর্ব। মনে মনে পড়ছে সে। সেখানে অবশ্য লেখা, যান বাঁচাতে প্ল্যান ক্যান্সেল করুন। খুব বড় বিপদে পড়তে যাচ্ছেন। মাহাতিম আনসারিকে থামতে বলুন, তাকে বলুন পিছিয়ে যেতে। সে এখন আগ্রাসী আকার ধারণ করেছে, কাউকে পরোয়া করছে না। মাহাতিম আনসারের কেস তদন্ত করতে যে উনি চুলচেরা তথ্য টেনে ফেলেছে। একজন মানুষের জন্য পার্টির নাম খারাপ হবে। দয়া করে থামতে বলুন। আপনার সাথে যা হয়েছে তা ওনার সাথে হলে খুবই খারাপ কাজ হবে। মাহাদি আনসারির কেস, এটা খারাপ কিছু, এটা স্বাভাবিক না। ভয় লাগছে, কিন্তু কি করবে? মাহাতিম নিশ্চয় শুনবে না, আটকাতে চাইলে থামবে না। কি করা যায়? চিঠিটা সাধারণ না। মাথা চাপড়াচ্ছে মেহিনুর, প্রচণ্ড ভয় ততস্থ। কেন পাঠালো চিঠি? ইচ্ছে করছে কুটি কুটি করতে, কিন্তু পারছে না। অস্থিরভাবে পায়চারি করতেই থেমে গেল সে। চোখের সামনে আসার আলো দেখতে পাচ্ছে। চটজল দিয়ে ফোন তুলে কল বসালো মেহিনুর। ফোনটা রিং হচ্ছে, কল যাচ্ছে, কিন্তু ধরছে না। বাজতে বাজতে ফোনটা বন্ধ হলো, কেউ ধরল না। মেহিনুর পাগলের মতো আবার কল দিল। ফোনটা এবার বাজতে বাজতে রিসিভ হলো। হাত ছাড়ল মেহিনুর, বিচলিত গলায় বলল, কিছু জিজ্ঞেস করবেন না? আগে আমার কথা শুনুন। আমি টেনশনে আছি, আমি শান্তি পাচ্ছি না। গতকাল একটা চিঠি আসে, এটা ভুলবশত পড়ে ফেলি। ওখানে স্পষ্ট করে অনেক কিছু লেখা নেই, কিন্তু ওটা বিপজ্জনক। ওখানে মালিবাগ যাওয়ার কথা আছে, তাও রাত 11টার দিকে। খুব জরুরি ভিত্তিতে সোমবার একা যেতে বলেছে, কিন্তু আমার ভয় লাগছে ভাইয়া। আপনি দয়া করে কিছু করুন, ওনাকে একা যেতে দিবেন না। উনি যতবার এসব কাজে একা নেমেছে উনি সুস্থভাবে ফিরেনি। হয় আহত হয়ে ফিরেছে, নয় দুর্বলভাবে। আমি নিশ্চিত এবারও গণ্ডগোল হবে, যেটা সামান্য গণ্ডগোল বলে মনে হচ্ছে না। এবার উনি দলবল কিচ্ছু নিবে না। ওনার ঝাঁপিয়ে পড়ার স্বভাবটা ভয় লাগাচ্ছে। উনি যে সরাসরি অ্যাকশন নেন যদি কিছু হয়। আপনি কিছু করুন, ওনার যাওয়াটা আটকে দিন। আপনার বস আমার সাথে আমার কথা শুনবে না, হাসি ঠাট্টায় উড়িয়ে দিবেন। আমি নিরুপায় হয়ে কল দিয়েছি ভাইয়া, কিছু করুন। এক নাগাড়ে বলে ফেলল মেহিনুর। হাঁপাচ্ছে খুব, নিঃশ্বাসে টান পড়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। কথাগুলো চুপচাপ শুনল নোমান। তার অবস্থা এখন শোচনীয়। ঠিক সামনে যে ব্যক্তি ধ্বস্ত কায়দায় বসে আছে তাকে নিয়েই কথাগুলো বলছে। নোমান ঠেলে ঠুলে একটা হাসি দিয়ে বসের উদ্দেশ্যে বলল, স্যার একটু যাই, মানে কথা বলছিলাম তো। নোটপ্যাড কলম থামালো মাহাতিম, চোখ তুলল সে। নোমানের অবস্থা আপাদমস্তক দেখে সন্দেহ চোখে চাইল। কপালের মধ্যখানে শুষ্ক ভাঁজ ফেলে খটকা গলায় বলল, অ্যানি সিরিয়াস কেস? মুখ ফ্যাকাশে লাগছে কেন? সাংঘাতিক। বস ধরে ফেললো নাকি? বসের চতুরতা নিয়ে সন্দেহ নেই, কিন্তু তাই বলে এত সতর্ক? নোমান দ্রুত নিজেকে আড়াল করলো, অপ্রস্তুত অবস্থায় শান্ত করলো। হাসি দিয়ে বলল, নো স্যার, নো ইস্যুস। টালমাটাল বাহানা দিয়ে কেটে পড়ল সে। কেবিন থেকে বেরোতেই সাইডে চাপল নোমান। পুরো ব্যাপারটা পরিষ্কার করে শুনল। তাকে কিছু জানানো হয়নি, গুরুতর চিঠি সম্পর্কে কিছুই বলেনি। বস সব লুকাচ্ছে। প্রত্যেকটা কথা শোনার পর তার অবস্থা কাহিল। এবারের প্রতিক্ষেপ কোনো ফেরারি আসামি নয়। প্রতিপক্ষ দল প্রচুর চতুর, ক্ষমতাবান। তাদের বিরুদ্ধে যাওয়ার মানে সাক্ষাৎ মৃত্যু। বস কেন এসব করছে? মাহাদির কেস নিয়ে এত দূর কেন যাচ্ছে? নাকি ষড়যন্ত্রের ফলা অন্য রাস্তায় ঢুকাচ্ছে? এবার তো মনে হচ্ছে কঠিন কিছু, সব যেন একটা আরেকটার সাথে যুক্ত। তাহলে কি ক্ষমতাবান ব্যক্তিরা এই কেসে যুক্ত? মেহনুর লজ্জায় চোখ বুজে আছে। এই মুহূর্তে তাকাতে পারছে না। কি এক যন্ত্রণা! তাকাতে গেলে ভয় ভয় লাগে, আবার না তাকিয়েও হচ্ছে না। মেহনুর ঢোক গিলে বলল, না করলে হয় না, ভয় লাগছে, আমি পারবো না। যদি কেটে যায়? মাহাতিম মুখ শক্ত করল, অনুচিত সুরে বলল, কাটলে কাটুক, হাত চালাও। মেহিনুর ঢোক গেলে তাকালো, হাত কাঁপছে, খুব কাঁপছে। তবুও হাতটা গালের উপর রাখলো। আসল কথাটা কখন বলবে? মেহিনুর অনুনয় করে বলল,
কাটলে কি করব? আমি তো আপনার মতো পটু না। মাহাতিম গাল বাড়ালো, কোনো কথা শুনল না। গালে শেভিং ফোম মাখা, বিছানায় বসেছে সে। সামনে মেহিনুর দাঁড়িয়ে, রেজারটা চালাতে বলে ছোট্ট সুরে বলল, কাটলে চুমু দিও। সমস্ত গায়ে কাটা দিয়ে উঠল ওর। মেহিনুর লজ্জায় চোখে সরালো, নিজের ঠোঁটটা দাঁতে কামড়ালো সে। তা দেখে মাহাতিম হাসি আটকে রেখেছে। মেহিনুর আবার সাহস জুগিয়ে চোখ তুলল, হাতের রেজারটা শক্ত করে ধরল। মাহাতিমের প্রখর দৃষ্টি এড়িয়ে রেজারটা গালে বসে সে। সাবধানে কাঁপতে থাকা হাতটি চালাতে থাকে, কোথাও যেন না কাটুক এমন চিন্তায় ডুবে আছে। মাহাতিম এক দৃষ্টিতে স্বচ্ছ ঠোঁটে হাসছে, মায়ার সাথে নির্মল ক্ষণটা উপভোগ করছে খুব। এভাবে দেখতে পারার আকাঙ্ক্ষায় যদি গাল কেটে যাক, আফসোস নেই। তার হাত দুটো ধীরে ধীরে ওর কোমর জড়িয়ে ধরল। মেহিনুর একটু কাঁপল যেন, তবুও শক্ত হয়ে রইল। এখন ভোরের সময়, ঘড়িতে 5টা 20। এখনও অরুণ গলাটা ওঠেনি। জানালা দিয়ে ভোরের টাটকা হাওয়া ঢুকেছে, রুদ্রে রুদ্রে শীত লাগানো হাওয়া। আহা, গোটা শহরটা কি নীরব, একটুখানি শোরগোল নেই। এমন নীরব নিস্তেজ প্রকৃতির কাছে দুটো জাগ্রত প্রাণ নিজ নিজ কর্মে যুক্ত। মেহিনুর স্বচ্ছভাবে শেভিং শেষ করল, গালের অবশিষ্ট ফোমগুলো মুছতে মুছতে বলল, একটা কথা ছিল, আবদার হিসেবে বলবো। মাহাতিম তখনও স্থির নেত্রে তাকিয়েছিল, তার দু চোখ নেশা নেশা ঘোর। সে আবেগে কিছু আবদারের জন্য উন্মুখ ছিল। ভেবেছিল মেহিনুর তাকে আদ্র কিছু বলবে। সে নরম স্বরে বলল, বলো দেখি। মেহিনুর মলিন চোখে চাইল, সদ্য শেভ করা গালটা টেনে ছোট্ট চুমু খেল, মাথাটা দু হাতে বুকে জড়িয়ে নিল, উন্মুক্ত পিঠটায় হাত ছুঁয়ে অনুরোধের সাথে বলল, না গেলে হয় না? মালিবাগ নামটা স্বস্তি দিচ্ছে না। আজ তো বুধবার, এখনও 4 দিন সময় আছে। আপনার সহকারীকে ছুটি দিয়ে দিন, নোমানকে বলে দিন মালিবাগ যেতে। উনি আপনার বিশ্বস্ত লোক, উনি সুন্দরভাবে কাজটা করে দিবেন। এমন অদ্ভুত বায়না শুনে সমস্ত আবেগ যেন চুরচুর করে ভাঙল। কোমল বাহুবাস থেকে ঝটকা দিয়ে নিজেকে ছাড়ল মাহাতিম। থমথমে মুখে ওর দিকে তাকালো। মিনিট শুধু তাকিয়ে রইল। আবদার ও আঙ্গার মাঝে ঝুলে আছে সে। কি বলল মেহিনুর, কি চাইল সে? কণ্ঠে তেজ মিশিয়ে ক্ষিপ্ত সুরে বলল, মাথা ঠিক আছে? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো? কোথায় তুমি ঘুরতে যাওয়ার কথা বলবে সেটা না, তুমি ছুটির কথা তুলছ। এমন আবদার আশা করিনি মেহিনুর। সাত সকাল এই জাতীয় কথাবার্তা একদম পছন্দ করি না। তুমি দেখি। দাঁত খেঁচালো মাহাতিম। রাগে কথা বলতে পারছে না, রাগটা কন্ট্রোল করতে হবে। ধপ করে বিছানা থেকে উঠল। ওয়াশরুমের দিকে যেতে যেতে হঠাৎ পা থামিয়ে বলল, আমার ইউনিফর্ম রেডি করো, গোসলে যাচ্ছি। 15 মিনিটের মধ্যে নাস্তা তৈরি করবে। এই টপিক যেন এখানেই শেষ হয়। এটা নিয়ে কেচ্ছা বানাতে যেও না। একটা সুন্দর সকাল শুরু করতে চেয়েছিলাম, সেটা নষ্ট করে দিলে। মেহিনুর নিরুত্তর মুখে তাকিয়ে আছে নিজের হাত দুটির দিকে, যে হাত দিয়ে হৃদয় মৃণালের একমাত্র মানুষটিকে শক্ত করে ধরেছিল। সে যেন ভুল বুঝেছে। আঙ্গুল গুটিয়ে হাতটা মুঠো করল সে। ওয়াশরুমের বন্ধ দরজার দিকে নীরব চোখে তাকালো। বুকের গভীরতর শ্বাসটা ছাড়তে ছাড়তে চোখ বুজল মেহিনুর। এখনও সময় আছে, এখনও 4 দিন বাকি। বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি। মেহিনুর পরাস্ত হয়ে মার্জার কাছে গেল, খুলে বলল ঘটনা। সবটা শোনার পর চুপ হয়ে আছে মার্জা। একদিকে ছেলের জেদ, অন্যদিকে বৌমার চিন্তা। দুটোই ঠিক, আবার দুটোই ঠিক না। কাকে রেখে কাকে বলবে বুঝতে পারছে না। মার্জা কিছুক্ষণ নীরব থেকে আপন মনে ভাবলেন, যোগ্য সুরে বললেন, তোকে কোনোদিন ছেলে বউয়ের মতো দেখিনি, নিজের সন্তানের মতো দেখেছি। মেয়ের মা হয়ে একটাই কথা বলবো, তুই কি ওর ইচ্ছাতে নিজের সুখ বিসর্জন দিবি? আমি এতদিন জানতাম তোরা স্বামী স্ত্রীর মতো চলছিস, দেখো তোদের বুঝতে পারিনি। একত্রে আছিস, একত্রে চলছিস, তাও তোদের মধ্যে ফারাক। মানলাম তোদের আত্মিক সম্পর্ক হয়ে গেছে, কিন্তু অন্যান্য সম্পর্ক নিয়ে টেলেমি। তোরা কি বিয়েটাকে ফাজলামি পেয়েছিস? তুই কি জানিস না সব সম্পর্ক একটা আরেকটার সাথে জড়িয়ে আছে? এই কেমন চিন্তাধারায় চলছিস তোরা? ও তোকে দূরে রাখলো, তুইও হেসে খেলে দূরে থাকলি। তোদের উপর যথেষ্ট রাগ হচ্ছে মেহিনুর, যে কারণে মাহাতিমের সমস্ত কথা আমি শুনলাম। ও দেখে একটাও শোনেনি। আমি 12টা মাস অসুস্থ থাকি বলে তোরা ধোকা দিবি, এই চটক দেখাবি? আমি কিন্তু সহ্য করব না।
ওকে ফোন দে। এক্ষুনি ফোন দিবি, না ধরলে দিতেই থাকবি। নে ফোন ধর। মার্জার বাড়িয়ে দেওয়া ফোনে কল দিল মেহিনুর। দুটো কলিং টিউন যেতেই রিসিভ করলো সে। ব্যস্ত গলায় বলল, হ্যাঁ মা, শর্টকাটে বলো। মার্জা জুত করে বসলেন, গলাটা চড়া করে ক্রোধের সাথে বললেন, আমার সাথে নাটক করিস? কল কাটবি না, যা জিজ্ঞেসে করেছি ঠিকঠাক মতো উত্তর দিবি। বিষম খেলো মাহাতিম। ওপাশ থেকে নীরব হলো সে। কয়েক সেকেন্ডের চুপ থেকে আন্দাজের সুরে বলল, বাহ চমৎকার, চালাকির লেভেলে এই পর্যন্ত এসে গেছে। মাহাদির ভাবিকে বলে দিও ওর কথা। খেপে উঠলেন মার্জা। প্রচণ্ড ধমকে উঠলেন তিনি। চুপ! মাহাদির ভাবি, মাহাদির ভাবি করবি না। ও তোকে নাচায় না, তুই ওকে নাচাস। তোর কানটা ছিঁড়ে ফেলবো মাহাতিম। আমার সাথে ওস্তাদিপনা বন্ধ করবি। তোর বাপ যা করেছে তা করে গেছে। এখন যদি আমার সাথে বাটপারি করিস, আজ জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়ব। মাহাতিম ক্ষণিকের জন্য চুপ হলো। পরিস্থিতিটা বুঝতে পেরে জব্দ গলায় বলল, তুমি আমার উপর ক্ষেপে আছো কেন? ওর হিসাব তো বুঝলাম। বেচারি অতিরিক্ত চিন্তায় ঠেলায় লাউকদু বলেছে, কিন্তু তুমি আমার উপর হাউকাউ করছো কেন? মার্জার নাক ফুলিয়ে দম ছাড়ল। ক্রোধটা ঠান্ডা করে প্রশস্ত গলায় বলল, চর দিয়ে দাঁত ফেলে দিব। এত বড় হয়েছিস, এখনো বুঝতে পারছিস না কি নিয়ে ক্ষেপতে পারি? জানিস না আমি মরলে পরে সন্তান নিবি? হাঁপ ছাড়ল মাহাতিম। কপালে ঠাস করে ডান হাত রাখলো। হায়রে মহিলা মানুষ রে, জিন্দিগি একেবারে তামা তামা হয়ে শেষ। এই সামান্য ব্যাপার নিয়ে বাপ পর্যন্ত কথা তুলল। মাহাতিম ডেস্কের নোটপ্যাডটা বন্ধ করে চেয়ারে হেলান দিল। চোখ দুটো বন্ধ করে ক্লান্ত গলায় বলল, তুমি আছো সুখের চিন্তায়, আমি আছি কাজের ঠেলায়। মেহিনুর পাশে আছে, থাকলে সাইডে পাঠাও। মার্জা ছেলের কথা শুনে বউয়ের দিকে তাকালেন। যদিও চায়ের তেজটা নেই, তবুও ফরমাইশ করলেন তিনি। মেহিনুর বাধ্য বউয়ের মতো বিদায় হলে কলটা লাউডে রাখলো। আরাম করে বলল, হ্যাঁ গেছে। চেয়ারে দোল খাচ্ছে মাহাতিম। গোল গোল পাক খেতেই প্রসন্ন সুরে বলল, আমার ইচ্ছা তোমাকে ডজনখানেক নাতি নাতনি দিব, কিন্তু সব কিছুর সময়ের সাথে মা। তুমিও যদি 8-10টা মায়ের মতো কথা বলো তাহলে কিভাবে হবে বলো? ওকে এসবের জন্য বকাবকি করো না, ওর তো দোষ নেই। আমি নিজে থেকে পিছিয়ে আছি। আমি একটা কেসে খুবই ব্যস্ত মা। সামনে ওরও ফাইনাল এক্সাম। আমি কোনো চাপের মধ্যে থেকে প্ল্যানিং করতে চাচ্ছিলাম না। তাছাড়া ওর যদি ইচ্ছে থাকতো এতদিনের মুখ ফুটে বলতো। ও আমাকে বলেনি, হয়তো মেন্টালি প্রস্তুত না। সবটা গোছাতে টাইম নিচ্ছে। মাত্রই তো কোয়ার্টারে এনে উঠলাম। ওকে একটু খাপ খাওয়ানোর সুযোগ দিচ্ছি। স্বামী হিসেবে এইটুকু কর্তব্য যদি পালন না করি, তাহলে কি বাইরের মানুষ এসে পালন করবে? ভবিষ্যতে যদি আমার একটা মেয়ে হয়, তাহলে ওর ভাগ্যে আমার কুকর্ম জুটবে না। ছেলের কথা শুনে শান্ত হলেন মার্জা। কিছুটা কোমল হয়ে বললেন, বাবারে, তুই যে দেরি করছিস এটা কি আশেপাশের মানুষ বুঝবে? তারা তো নাক গলাবে, হাসি ঠাট্টা করবে, বউকে নিয়ে নানান কথাও শোনাবে। আমি তো বাবা আজ আছি কাল নেই। মেয়েটার জন্য খারাপ লাগে। ওর তো দেখভালের জন্য কেউ নেই। সারাটা দিন তোর কোয়ার্টারে পড়ে থাকে, এমন জায়গায় রেখেছিস ওর কেউ নেই। ওর দিকটা তো ভাবতে হবে। এমনি মানুষ তোর বিয়ে নিয়ে কত কথা বলেছে, এগুলো মানা যায় না বল? স্মিত হাসল মাহাতিম। প্রত্যুত্তরে যুক্তি ছুড়ে বলল, প্র্যাকটিক্যালি ভাবতে হয় মা। ধরো মেহিনুরের সাথে চুটিয়ে 4 বছর প্রেম করলাম, কোনো বিয়ে ফিয়ে করলাম না। তখন সমাজ আমার চরিত্র নিয়ে যেই সার্টিফিকেট দিত, আজও বিয়ে করার পর একই সার্টিফিকেট দিচ্ছে। তখন সোজাসুজি মুখের উপর লুইচা বলতো, আজ ইনিয়ে বিনিয়ে বয়সের খুঁত ধরছে। এটা হাস্যকর মা। সমাজের সুচলা কথায় যদি বেঁকে বসি, আমার বিপদের বেলায় কেউ হেল্প করতে যাবে না। সবাই গা বাঁচাতে পটু। আমার বউ, আমার সংসার, ইনকামটাও আমি করি। ওকে পেলে পুষে বুড়ি করব, না জননী বানাবো, সেটাও আমার চিন্তা। তুমি মানুষের কথা বাদ দাও তো, কটা দিন শান্তিমতো কাটাও। আমি বিকেলের দিকে ফিরছি, বাসায় এসে বাকি কথা বলবো। মার্জার তর্কে গেলেন না। কথাগুলো কোনো অংশে ভুল না। বিয়ে ছাড়া প্রেম করলে বিপদ, আবার বিয়ের পর প্রেম করলে সমস্যা। ছেলের মক্ষম কিছু যুক্তির কাছে মান্য হলেন মার্জা। নতস্বীকার হয়ে ফোনটা কেটে দিলেন তিনি। দরজার ওপাশ থেকে সবটা শুনে ফেলল কেউ। তার হাতে ছোট্ট একটা ট্রে, তাতে ধোয়া ওঠা 1 কাপ চা। বহুদিন পর বই নিয়েছে মেহিনুর। বুকের তলায় বালিশ রেখে উপর হয়ে পড়ছে। মাথার উপর ত্রিফলা ফ্যানটা
ফুল স্পিডে ঘুরছে, বেসামাল হাওয়ার চুলগুলো মৃদু মন্দ করে উঠছে। সেই পুরনো দিনের মতো অনুভূতি হচ্ছে, সেই গোয়াল ঘর, সেই গ্রামের গন্ধ, সেই ছোট ছোট স্মৃতি। ওগুলো মনে পড়লে শিরশিরে হাওয়া লাগে। মেহিনুর যেন সবই অনুভব করছে। এখনো আসেনি মাহাতিম, আজ বড্ড দেরি করছে। সুলেখর নিমাই ভট্টাচার্যের চমৎকার একটি উপন্যাস। মেম সাহেব বইটা পড়তে পড়তে ডুবে গেল সে। এক অদ্ভুত রোমাঞ্চে বশীভূত হলো। দেখতে দেখতে সময়ের কাঁটা বহুক্ষণ পেরুলো। বইটা যখন মধ্যভাগে এসেছে ঠিক তখনই মেহিনুর চমকে গেল। দ্রুত মুখ ঘুরিয়ে দেয়াল ঘড়িতে চাইল। কি সর্বনাশ! ইয়াল্লাহ, ঘড়িতে 10টা বাজে কেন? মেহিনুর ধপ করে শোয়া থেকে উঠল। চটপট দুহাতে খোপা পাকিয়ে বিছানা থেকে নামলো। উদ্দেশ্য এখন ফোন করবে, কিন্তু ফোন কোথায়? ফোনের জন্য এদিক ওদিক তাকাতেই হঠাৎ বাতি নিভে গেল। কি ব্যাপার, বাতি নিভল কেন? এখন তো লোডশেডিং হয় না। ঢোক গেল মেহিনুর। কেমন যেন লাগছে, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। মেহিনুর দেয়ালে হাতড়ে হাতড়ে রুম থেকে বের হলো। অন্ধকারটা চোখ সয়ে গেছে। এক পা করে এগোতেই হঠাৎ গা শিউরে উঠল। থেমে গেল মেহিনুর। একটা শুষ্ক শব্দ পেছন থেকে আসছে। শব্দটা খুব মিহি, ওর দিকে আসছে। মেহিনুর যেন ঠান্ডা হয়ে গেল। কোয়ার্টারে কেউ ঢুকেছে? এত সিকিউরিটির সত্ত্বেও কেউ প্রবেশ করেছে? মেহিনুর সাহস সঞ্চার করে একটু একটু করে পিছু ঘুরতে নিল। পিছনের দিকে ঘুরতেই প্রচণ্ড ধাক্কা খেল সে। আর্তনাতে গঙ্গা নদীতেই মুখ চাপল। কেউ। মেহিনুর অস্থিরভাবে নড়াচড়া করতে শূন্যে তুলে ফেলল। মেহিনুর শব্দ করতে পারছে না। গলা ফাটিয়ে চিৎকার করছে, শব্দ হচ্ছে না। প্রচণ্ড ভয়ে হাত পা ছেড়ে দিল মেহিনুর। এক ভয়ে ভয়ে ত্রাসের কাছে নত হয়ে সংজ্ঞা হারালো সে।